গান্ধীজির প্রার্থনা ছিল, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সম্মতি দে ভগবান। আমরা চাইব যে আমাদের মুখ্যমন্ত্রী বিদায় বেলায় তারও মানসিক কিছুটা পরিবর্তন হোক। ধর্মান্ধতার রাজনীতি, বিভাজনের রাজনীতি, মৌলবাদের রাজনীতি, এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলার রাজনীতি, র্যাডিক্যালাইজেশনের কাছে আত্মসমর্পণ, রোহিঙ্গাদের আহ্বান, পশ্চিমবঙ্গের সীমাবর্তী সমস্ত জেলার জনসন্তুলন বদলে দেওয়া, পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা, এ সমস্ত কিছুই চলছিল। কিন্তু একটি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রীকে এই নজিরবিহীন আক্রমণ, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী এটা নিয়ে চিন্তা করবেন যে আবার কি আপনারা উদ্বাস্তু হতে চলেছেন। ওনার বার্তা কি আজকের দিনে? ঈদের দিনে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিলেন যে তিনি উদ্বাস্তু বিরোধী, তিনি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, আমাদের সামাজিক বহুত্ববাদের বিরোধী। প্রধানমন্ত্রীকে তিনি নিশানা করে বলছেন, যদিও আমরা মনে করি না মুখ্যমন্ত্রীর আজকের দিনে প্রত্যেকটি বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে, কারণ মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছর ধরে গ্রহণ করেছেন, পরীক্ষা করেছেন এবং প্রত্যাখ্যান করছেন। একটি দেশের পররাষ্ট্রনীতি যেখানে কোনো রাজনৈতিক দল সাধারণত সরকারি নীতির বিরুদ্ধাচরণ করেন না, শুধু ভারতে নয় ভারতের বাইরেও এই একই পরম্পরা প্রত্যেকটি দেশ মেনে চলে। পণ্ডিত নেহরুর সময় কেউ করেননি, ইন্দিরাজির সময় কেউ করেননি, রাজীব গান্ধী, নরসিমহা রাওয়ের সময় কেউ করেননি, অটল বিহারী বাজপেয়ীর সময়ও কংগ্রেস এই কাজ করেনি। শেষের দিকে কিছুটা বিচ্যুতি এসেছিল। একইভাবে আজকে যখন মধ্যপ্রাচ্য একটা অশান্ত অবস্থা তৈরি হয়েছে এবং তার জন্য অর্থনীতির ওপরে একটা প্রভাব আসছে, বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন, তিনি একটা স্থির জলের মধ্যে তরঙ্গ আনতে সমর্থ হয়েছেন। আজকে সেই আরব দেশ সম্পর্কে বলা হচ্ছে আরবি গিয়ে গলা মেলাচ্ছেন আর এখানে এসে বিরোধিতা করছেন। তাহলে ভারতীয় মুসলমানরা কি আরবের দিকে তাকিয়ে ভারতবর্ষে বসবাস করছেন? আমাদের এই প্রশ্ন সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের কাছে। এটা ঠিকই, আমরা তো চাই বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী গলা মেলান। আমরা তো পাকিস্তানের সঙ্গেও শান্তি চেয়েছিলাম। ভারতবর্ষ কোনোদিন শান্তির বিরুদ্ধে যায়নি। অটল বিহারী বাজপেয়ী যাননি, বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নওয়াজ শরীফের বাড়ি পৌঁছে গিয়েছিলেন বিনা আমন্ত্রণে। আমরা তো এই বার্তা সবসময় দিয়েছি, কিন্তু এর অর্থ এটা নয় যে রোহিঙ্গারা এসে পশ্চিমবঙ্গে বসবাস করবে। এর অর্থ এটা নয় যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে, তাদের আমরা স্বাগত জানাবো, তাদের ভোটার লিস্টে নাম তুলে দেব। আর তাদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়ার জন্য কালো কোট পরে গিয়ে সুপ্রিম কোর্টে সমস্ত প্রথা রীতিনীতি ভেঙে আজকে বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। যারা বলছেন যে অঘোষিত জরুরি অবস্থা শুরু হয়েছে এখানে, আবার অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে বা ঘোষিত বলছেন, বিজেপি যদি প্রতিহিংসার রাজনীতি করত ভারতবর্ষের অনেক বিজেপি বিরোধী সরকার আজকে ক্ষমতায় থাকতে পারত না।
দিল্লিতে এই শব্দগুলো ব্যবহার করে ফলাফল কি হয়েছে সেটা প্রত্যেক মানুষ জানেন। বিহারের নির্বাচনে যদিও যাবার কেউ সাহস দেখেননি তৃণমূল কংগ্রেসের, কিন্তু পার্শ্ববর্তী রাজ্য থেকে এ ধরনের তীব্র বাক্যবাণ ছুঁড়ে দিয়ে তারও পরিণতি কি হয়েছে সেটাও জানেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যে কোনো জমায়েতই হোক, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা সর্বভারতীয় বিজেপির ঘোষিত অবস্থান। এর বাইরে আমরা যাচ্ছি না। আর মুখ্যমন্ত্রী যা যা বলেছেন বিজেপি সম্পর্কে, আমরা মনে করি না তার কোনো প্রতিক্রিয়া বা তার বিরুদ্ধাচরণের প্রয়োজন আছে। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য মানুষ গ্রহণ করছে না।